নমস্কার দেবী এবং সজ্জনগণ। আপনারা অনেক দিন থেকেই বলছেন দাদা বিজেপি কেন রেজাল্ট খারাপ করেছে সে বিষয়ে একটা ভিডিও করুন। আমার কথা হচ্ছে বিজেপি কি সত্যিই রেজাল্ট খারাপ করেছে? না। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর যে সহানুভূতির হাওয়া কংগ্রেস পেয়েছিল তাতে কেবলমাত্র ওই একবার কংগ্রেস প্রায় ৭৫% আসনে জয়ী হয়েছিল। তার আগে জওহরলাল নেহেরু বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২-৩ বার রাজত্ব পেয়েছে। এছাড়া ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর থেকে অর্থাৎ রাজীব গান্ধীর প্রথম রাজত্বকালের পরে থেকে আজ পর্যন্ত কেবলমাত্র বিজেপি দুবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ ২৭২খানা আসন একটা দল পেয়েই রাজত্ব করেছে, পরপর দুবার। এবারও ২৪০টা আসন পেয়েছে। কিন্তু কংগ্রেস এর আগের বার তো বোধহয় ৫১টা ছিল, তার আগের বার ৪৪টা ছিল, এবারও তারা ১০০-র গণ্ডি পেরোতে পারেনি। কিন্তু কংগ্রেস ৯৯টা আসন পেয়ে এমন ভাব করছে যেন কংগ্রেসই ভোটে জিতে গেছে, তারা লাফালাফি করছে। আর বিজেপি ২৪০টা আসন পেয়েও এমন ভাব করছে যেন তারা হেরে গেছে। এটাই নমনীয়তা, এটাই নম্রতার প্রতীক, আর কংগ্রেসের ক্ষেত্রে এটাই ঔদ্ধতার প্রতীক। ঔদ্ধতার প্রতীক না, বিজেপি একটুও খারাপ রেজাল্ট করেনি। ২৪০টা আসন পেয়েছে, তার মানে সে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সে সুন্দরভাবে ৫ বছর আগামী ৫ বছর রাজত্ব করবে, এতে কোনো নিঃসন্দেহে, এতে কোনো দ্বিরুক্তি নাই। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে বিজেপি যে ৩টে রাজ্যের নির্বাচন হয়েছিল সেই ৩টে রাজ্যের নির্বাচনে বিজেপি এবং তার সঙ্গী দল তেলেগু দেশম জয়ী হয়েছে। বিজেপির হাতে ২টি রাজ্যেও এসেছে, অর্থাৎ অরুণাচল আগেই ছিল, এবার উড়িষ্যা এসেছে, এবং তেলেগু দেশমের কাছে বিজেপির অ্যালায়েন্স বা এনডিএর অ্যালায়েন্স, তাদের কাছে অন্ধ্রপ্রদেশ এসেছে। বিজেপি তো দিল্লিতে খারাপ রেজাল্ট করেনি, বিজেপি কর্ণাটকে মোটামুটি রেজাল্ট করেছে, যেমন প্রত্যেকবার এদিক ওদিক হয় তাই হয়েছে। রাজস্থানেও একবার কংগ্রেস জেতে একবার বিজেপি জেতে, এরকম করে যা হয়েছে। বিজেপির একটু খারাপ রেজাল্ট হয়েছে গুজরাটে, কারণ আগেরবার ২৬টাই পেয়েছিল বিজেপি, এবার ২৫টা পেয়েছে, অর্থাৎ একটা কমেছে। আর খারাপ রেজাল্ট হয়েছে ইউপিতে। প্রবল জাতপাতের রাজনীতির ফলে ইউপিতে মোলায়েম সিং যাদবের ছেলে এবং রাহুল গান্ধী কিছুটা সুবিধাজনক পজিশনে আছে। তার মানে এই না বিজেপি গোহারা হেরেছে। যেমন মধ্যপ্রদেশে ২৯টার মধ্যে ২৯টাই বিজেপি পেয়েছে, গুজরাটে ২৬টার মধ্যে ২৫টা বিজেপি পেয়েছে, দিল্লিতে ৭টার মধ্যে ৭টা বিজেপি পেয়েছে, উড়িষ্যার ১২টার মধ্যে 10টা বিজেপি পেয়েছে। এইবার আপনি বলবেন পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ব্যাপকভাবে ভোটে প্রভাব ফেলেছে, কিন্তু তবুও এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও ব্যাপকভাবে প্রভাব ফেলতে পারতো না। বিজেপি তার আশানুরূপ রেজাল্ট করতো এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাকে উপচে গিয়ে। এখানে হারার মূল কারণ হচ্ছে সিপিএম বহু জায়গায় ২ লাখ ২.৫ লাখ ভোট কেটে নিয়েছে। সিপিএম দিবাস্বপ্ন দেখছে আবার এখানে আসবে। মুসলমানেরা কখনোই বিজেপিকে ভোট দেয়নি। সারা ভারতের মুসলমানেরা একজনও বিজেপিকে ভোট দিয়েছে কিনা আমার এখন সন্দেহ হচ্ছে। যাই হোক, হয়তো 0.0001% দিয়েছে, যাই হোক। কিন্তু ভোটে যা রেজাল্ট হবার হয়েছে, আগামীবার হয়তো বিজেপি আবার ভালো রেজাল্ট করবে, অথবা যা হবে সেটা আগামীবারের কথা আগামীবার হবে। ইউপিতে সামনে ১.৫ বছর পর নির্বাচন আছে, তখন দেখা যাবে। কিন্তু এই ফলাফলে বিজেপির কিছুটা এটা হওয়ার দরকার ছিল, কারণ বিজেপির কিছুটা শিক্ষার দরকার ছিল যে ধর্মীয় বিভাজন এবং জাতপাতের বিভাজন থেকে ভারত এখনও মুক্ত হতে পারেনি। বিজেপি ধর্মীয় বিভাজন করেনি। ইউপিতে রামনগর এলাকায় একটা বুথে ২,৩০০ কিছু ভোট ছিল, সব মুসলমান ছিল, প্রত্যেকে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে এবং বিজেপি সেই বুথে 0 পেয়েছে। যদিও সেই গ্রামে বা সেই জায়গায় প্রায় 50টি বাড়ি
মুসলমানদের নামে অ্যালটমেন্ট করেছে বিজেপি সরকার। বিজেপি সকলের সঙ্গেই সমানভাবেই রাজত্ব করেছে, রাজধর্ম পালন করেছে, কিন্তু মুসলমানেরা বিজেপিকে অটল বিহারীর সময়েও ভোট দেয়নি, আজও দেয়নি, 19 সালেও দেয়নি, 14 সালেও দেয়নি এবং 29 সালেও দেবে না, এটাই কথা। এবং এই মুসলমান এবং সঙ্গে ইউপির জাতপাতের রাজনীতিকে উস্কে দিয়ে ইউপিতে নিচু জাত উঁচু জাত এইসব জাতপাতের রাজনীতি বিরাট আকৃতিতে চলে। বিহারে এককালে নকশালদের রাজনীতি চলতো, এবারও বিহার থেকে একজন নকশাল জিতে গেছে, দীপঙ্কর ভট্টাচার্য না কী নাম। তো যাই হোক, কিন্তু মুসলিম এলাকাগুলোতে যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা আছে সেখানে যথারীতি মুসলিম লীগ, অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল ইসলাম বা ওই আসাদুদ্দিনের পার্টি, বা পশ্চিমবঙ্গেও যেখানে যেখানে মুসলমান আছে সেখানে মুসলমানরা মুসলমান ক্যান্ডিডেটকেই ভোট দিয়েছে বা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, এটাই ঠিক। বিজেপি যেখানে হেরেছে অর্থাৎ ফল খারাপ করেছে সেখানেও মুসলমানেরা বিজেপিকে ভোট দেয়নি, সারা ভারতে দেয়নি। কিন্তু একটা জিনিস দেখবার আছে যে বিজেপি যে জায়গা থেকে হেরে যাচ্ছে সেই জায়গাতে আবার উগ্রপন্থা, আবার নক্সালিজম ইত্যাদি মাথা চাড়া দিয়ে উঠছে। আপনি দেখুন, কাশ্মীরে যে 4 জন মুসলমান জিতেছে, মুসলমানই জিতবে, মুসলমান অধ্যুষিত এলাকা, তার মধ্যে একজন উগ্রপন্থীকে ফান্ডিং করবার জন্য জেলে আছে। আর পাঞ্জাবে খলিস্তানিরা ব্যাপক হারে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, আবার খলিস্তান মাথাচাড়া দিয়েছে। কংগ্রেস রাজত্ব করার ফলশ্রুতি এবং আপ রাজত্ব করার মানে আম আদমি পার্টি রাজত্ব করার ফলশ্রুতি, আম আদমি পার্টি তো খলিস্তানকে সাপোর্ট করেই এসেছে। যাই হোক, পাঞ্জাবে অমৃতপাল সিং যে তীব্র খলিস্তানপন্থী এবং জেলে আছে, সেই অমৃতপাল সিং জয়লাভ করেছে। অর্থাৎ এটা ধরেই নেওয়া যায় যে অমৃতপাল সিংয়ের জয়লাভে এটা ধরে নেওয়া যায় যে পাঞ্জাবের উগ্রপন্থাকে আবার সাপোর্ট করছে পাঞ্জাবের শিখ জনগণ। এবং শুধু তাই না, এইটা আরও ব্যাপকভাবে প্রকাশ পেয়েছে বিয়ান্ত সিংয়ের ছেলে, অর্থাৎ যে বিয়ান্ত সিং ইন্দিরা গান্ধীকে হত্যা করেছিল সেই বিয়ান্ত সিংয়ের ছেলে নির্দল থেকে পাঞ্জাবে জয়লাভ করেছে। যাই হোক, এ গেল ভোটের কথা। ভোটে বিজেপির খারাপ একটুও রেজাল্ট হয়নি, ইউপিতে খারাপ হয়েছে, তার ফলাফল এদিক ওদিক হয়েছে। কিন্তু এবার ভোটের পজিটিভিটিটা দেখা যাক। আমাদের দেশে একটা কথা আছে, প্রধানমন্ত্রীর আসনটা পেতে গেলে ইউপির পথ হয়ে যেতে হবে, অর্থাৎ ইউপিতে জিতলেই সে প্রধানমন্ত্রী হতে পারবে। এবারও কিছুটা তাই ইউপি ডামাডোল করে দিয়েছে, কারণ 80খানা সিট আছে, সব ঠিকই আছে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে বিজেপি সারা ভারতে যেসব জায়গাগুলোই তারা ছিল না সেই সব জায়গাগুলোতেও তারা প্রভাব বিস্তার করতে চেষ্টা করছে। এবং তাদের এই যে শিক্ষা হলো যে ইউপিতেও আমরা হেরে যেতে পারি বা গুজরাটেও কোনো দিন হেরে যেতে পারি, তবুও আমাদের অন্য জায়গা থেকে সেইটা মেকআপ করে দিতে হবে, আমরা সর্বভারতের যে কোনো জায়গা থেকে জিতে আসার ক্ষমতা রাখব। সেই কারণে দেখুন, কেরলেও এবার বিজেপি একটা আসন পেয়ে গেছে। উত্তর পূর্বাঞ্চলে খ্রিশ্চানদের খেপিয়ে তুলে কংগ্রেস উত্তর পূর্বাঞ্চলে বিজেপিকে পরাজিত করেছে। এটাও বিজেপির আসন সংখ্যা কমের একটা কারণ। আগেরবার উত্তর পূর্বাঞ্চল থেকে 8খানা আসন পেয়েছিল নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ইত্যাদি জায়গা থেকে, কিন্তু এইবার নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এইসব জায়গার খ্রিশ্চানেরা বিজেপিকে ভোট দেয়নি, কারণ কংগ্রেস ওখানে তাদের মধ্যে প্রচার করতে সমর্থ হয়েছিল যে বিজেপি খ্রিশ্চানদের মেরেছে বা দাঙ্গা লাগিয়েছে। কিন্তু আলটিমেটলি বিজেপির এতে কোনো ভূমিকা ছিল না। খ্রিশ্চানেরা প্রথম হিন্দুদেরকে কোটা দেওয়া হবে বলে তার বিরোধিতা করেছিল এবং দাঙ্গা শুরু করেছিল, এটাই মূল কথা। যাই হোক, কিন্তু আগামী দিনে এই বিজেপির হেরে যাওয়ার বা রেজাল্ট খারাপ করার ফলশ্রুতিটা কি হতে যাচ্ছে একবার দেখুন। মুসলমানেরা তো বিজেপিকে একটাও ভোট দেয় না, কিন্তু দয়া দাক্ষিণ্য করে মুসলমানদের এদিক ওদিক থেকে নিয়েছে রাজ্যসভার এমপি করে অটল বিহারী বাজপেয়ী। 2014 সালে মোদি, 2019 সালেও মোদি তাদেরকে 2-4টে মন্ত্রিত্ব দিয়েছিল। শাহনাজ হোসেন, মুখতার আব্বাস নাকভি এদের দেওয়া হয়েছিল, MJ আকবর। কিন্তু এবারও
বিজেপিও ভোটও নেই, মন্ত্রিত্বও নেই। আর তাছাড়া তো মুসলমানেরা মন্ত্রিত্ব চাইছেই বা কোন আক্কেলে, কারণ তারা তো জেতায়নি। মুসলমান কই সংখ্যা, হিন্দু ভোট দিয়ে হিন্দুদের জিতিয়েছে, তা সেইখানে মুসলমানরা দয়া দাক্ষিণ্য করে 2-4টে সিট রাজ্যসভায় নেবে, নিয়ে মন্ত্রিত্ব হবে, এ তো হতে পারে না। এটা হচ্ছে প্রথম ধাপ। অর্থাৎ সরকার যদি কোনো একটা সম্প্রদায়ের প্রতি বিরূপ হয়ে যায়, তাহলে কিন্তু সেই সম্প্রদায়ের অনেক ক্ষতি করে দিতে পারে এবং অনেক কিছু করে দিতে পারে। হ্যাঁ, হয়তো আমাদের দেশে কোনো, এটা পাকিস্তান অথবা বাংলাদেশ না যে সেখানে সংখ্যালঘু সম্প্রদায়কে ডিপ্রাইভ করা হবে, তাদের সংখ্যা কমিয়ে দেওয়া হবে, তা মোটেই না। চাকরি বা সার্বজনীন যেসব উন্নতিগুলি আছে সেগুলো অবশ্যই সংখ্যাগুরু তো এখানে কিছু হয় না, সেগুলো হবে। কিন্তু তার ফলশ্রুতি হিসাবে বিজেপি দেখুন ভোটের আগেই কিন্তু তার রেজাল্টটা বুঝতে পেরেছিল যে কী হতে যাচ্ছে। সেই জন্যই প্রথম দফা ভোটের পরেই নরেন্দ্র মোদী হিন্দু মুসলমান নিয়ে একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছিল, যে পোলারাইজ করবার, কিন্তু তার আগে কিন্তু সে করেনি। ফেসবুক, ইউটিউব এইসবগুলো দেখলে দেখবেন এই জয় ভীম, যত ভীমরাও আম্বেদকরের ছবি দেখছেন বা জয় ভীম জয় মিম বলছেন, আসাদুদ্দিন ওবেসিও হায়দ্রাবাদ থেকে জিতে সংসদে গিয়ে প্রথম শপথ বাক্য পাঠ করবার সময় জয় ভীম জয় মিম বলেছেন। তিনি জানেন যখন এই দেশটা অনেক বেশি মুসলমানের সংখ্যা হয়ে যাবে, তখন ভীম দূর হটো, শুধুই মাত্রই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এখানে বেঁচে থাকবে, বাদ বাকি ঠিক আছে। কিন্তু একটা কথা আপনাদের মনে রাখতে হবে, পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরির কাছে পরাজিত হয়েছিলেন। তার আগে 3বার বা 4বার মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজের কাছে পরাজিত হয়েছিলেন এবং প্রাণ ভিক্ষা চেয়েছিলেন, এবং পৃথ্বীরাজ তাকে প্রাণ ভিক্ষা দিয়েছিল। কিন্তু হিন্দু রাজা জয়চন্দ্র, অর্থাৎ মোহাম্মদ ঘুরিকে সাহায্য করেছিল এই হিন্দু রাজা জয়চন্দ্র, অর্থাৎ পৃথ্বীরাজের শ্বশুর মশাই, যিনি সংযুক্তার বাবা ছিলেন, তিনি বিশ্বাসঘাতকতা করে এবং এই খাজা মঈনুদ্দিন চিশতি, যাকে আপনারা চাদর চড়িয়ে আসছেন, এই খাজা মঈনুদ্দিন চিশতি, এরা দুজনে মিলে মোহাম্মদ ঘুরিকে জয়লাভ করতে সাহায্য করেছিল। সুতরাং বিজেপি এদেশের সনাতনীদের রক্ষা করবার জন্য যত কিছুই করুক বা না করুক, সনাতনীরা জয়চন্দ সেজে তার বিরোধিতা করবে এবং তাকে গদিচ্যুত করার চেষ্টা করবে, এটা প্রাচীন কাল থেকেই আপনারা করে আসছেন। যাই হোক, দেখুন অসাংবিধানিকভাবে ভারতের বহু জায়গায় মুসলমানদের 100% কোটা দেওয়া হচ্ছে। 100% মুসলমানকে কোটা দেওয়া হচ্ছে, আমি বলছি না কোটার 100% দেওয়া হচ্ছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের টাকায় যে জামিয়া মিলিয়া ইসলামিয়া বা আলিগড় মুসলিম ইউনিভার্সিটি বা ওসমানিয়া ইউনিভার্সিটি চলছে, সেখানে সংখ্যালঘু 50% কোটা আছে, কিন্তু শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবরা কোটা পায় না। কেন্দ্রীয় সরকারের টাকায় এই বিশ্ববিদ্যালয়গুলো চলছে। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি তো জওহরলাল নেহেরু আলিগড় মুসলিম ইউনিভার্সিটির যে চিকিৎসা বিজ্ঞান পড়ানো হয়, সেটা জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির আন্ডারে। তা যাই হোক, এই যে জিনিসগুলো ঘটছে, দেখুন বিরোধীরা সংবিধান বিজেপি মুছে দেবে, শিডিউল কাস্টদের কোটা তুলে দেবে, এইসব মিথ্যা কথা বা হাবিজাবি কথা বলে ভোট নেওয়ার চেষ্টা করেছে এবং তারা রেজাল্ট ভালোও করেছে, এটা আপনাকে মানতে হবে। কিন্তু এটাও ঠিক, বিজেপি এবার প্রমাণ করে ছাড়বে সংবিধান তারাই রক্ষা করছে, এবং বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে এই যে মুসলিমরা 100% বিজেপির বিরুদ্ধে ভোট দিল বা বিজেপিকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে, তার ফলশ্রুতি হিসাবে মুসলমানদের অনেক কিছু হারাতে হবে, অলরেডি হারাতে আরম্ভ করেছে। পশ্চিমবঙ্গে এবার যে মেডিকেলের বা ইঞ্জিনিয়ারিংয়ের যে কাউন্সিলিং হবে, এই আরম্ভ হবে, এই তো বোধহয় পরের মাস থেকে, সেখানে 10% মুসলমানের কোটা গেল না। এবার আপনি বলবেন এটা তো কোর্ট অর্ডার দিয়েছে। কোর্ট তো স্বতঃস্ফূর্তভাবে অর্ডার দেয় না, কেউ সেখানে আবেদন করেছে, তারপরেই কোর্ট অর্ডার দিয়েছে।
পশ্চিমবঙ্গে যদি বছরে 2000 চাকরি হয়, আমি জানি না পশ্চিমবঙ্গে বছরে 2000 চাকরি হচ্ছে কি না, তার মধ্যেও মুসলমানরা এমনি জেনারেলে যা পাচ্ছে, মুসলমানদের যে এক্সট্রাভাবে 10% ওবিসি এর মাধ্যমে দেওয়া হতো, বা ওবিসি বিতেও বহু মুসলমান আছে, সেই কোটাটাও তাদের গেল। সারা ভারত জুড়েই হতে চলেছে। দেখুন, বিজেপির বিরোধিতা করে আপনাদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, করুন। কিন্তু বিগত 10 বছর এই অসাংবিধানিকভাবে যে মুসলমানদের কোটা দেওয়া হতো, সেই কোটাটা এবার সাংবিধানিকভাবেই বন্ধ হতে চলেছে। এটা আপনাদের 100% বিজেপি বিরোধিতার ফল। বিজেপির বহু সাংসদ অর্থাৎ সংসদ সদস্য এখনই বলতে আরম্ভ করেছে, এবং তাদের মানে শরিক দলের সংসদ সদস্য, জেডিইউর সংসদ সদস্য বিহার থেকে, তিনি বলতে আরম্ভ করেছেন মুসলমানেরা সার্বজনীন যেসব উন্নতি হবে সেই উন্নতিগুলো অবশ্যই হবে, সবার জন্য উন্নতি হবে, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো উন্নতি চাইলে বা কোনো কিছু বলতে আসলে আমি তাদের সাই দেব না, আমি তাদের উন্নতি ব্যক্তিগতভাবে করব না। তারা তো আমাদের ভোট দেয়নি। হ্যাঁ, কিছু মুসলমান আপনার বিরোধিতা করতে পারে, কিছু আপনাদের সপক্ষে থাকতে পারে, এই সব হতেই পারে, কিন্তু 100% কনস্পিরেসিভাবে মসজিদ থেকে বলে বা নিজেরা দলবদ্ধভাবে গিয়ে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়া চাইতে গেলেও তার ফলটা এবার কিন্তু খারাপ হতে যাচ্ছে। তারা বলছে আমাদের এখানে আসবে, চা নাস্তা পানি করবে, মিঠাই খাবে, কিন্তু তাদের ব্যক্তিগত কাজ আমরা করব না। এই গিরিরাজ সিং তো বিজেপি, সে তো বলেছেই। পশ্চিমবঙ্গে সুকান্ত মজুমদারও ভোটের দিনে বলছে যে আমাদের তো মুসলমানেরা ভোট দেয় না, আমাদের যখন মুসলমান এলাকার ভোটের বাক্স খোলা হয়েছে তখন আমরা পিছিয়ে ছিলাম, আবার হিন্দু এলাকায় ভোটের বাক্স যখন খোলা হয়েছে তখন আমরা এগিয়ে গিয়েছি। তো এই যে সারা ভারত জুড়ে প্রতিটি বিজেপির মাথায় এই চিন্তা ঢুকেছে, এর রেজাল্ট কি হতে যাচ্ছে জানেন তো? আপনি কি ভাবছেন? ইউপিতে এবার অখিলেশ যাদব আর রাহুল গান্ধী রাজ্যের ক্ষমতা দখল করবে, অখিলেশ মুখ্যমন্ত্রী হবে, দেখা যাক। কিন্তু যতদিন না হচ্ছে, এবং আগামী 5 বছর কেন্দ্রীয় সরকার যে আসছে, তাতে আপনাদের অবস্থা কিন্তু খারাপ হচ্ছে। অর্থাৎ এই যে আপনারা কোটা পাচ্ছেন, 100% মুসলমান অসাংবিধানিকভাবে কোটার দখল করছে, ওয়াক অফ বোর্ড যাতে হাত দিচ্ছে তাতেই তারা সোনা ফলাচ্ছে, এমনকি তারা মানে ভারতের 1/3 জমির মালিক হয়ে বসে থাকছে। ভালো করে চিন্তা করে দেখুন আপনাদের। না, আমি অবশ্যই বলছি না যে এখানে সার্বজনীনভাবে পাকিস্তান বা বাংলাদেশের মতন যেমন হিন্দু নিধন আরম্ভ হয়ে গেছে তা হবে, কিন্তু প্রেশার কিন্তু আসছে, এবং আপনারা হাড়ে হাড়ে টের পাবেন আগামী 5টা বছরে। আগামী 2 মাসের মধ্যে শুধু পশ্চিমবঙ্গে অন্ততপক্ষে 300 ডাক্তার, 300 না 500 মুসলমানের জন্য যে কোটা ছিল, তো আমি 10% হলে তো তাই হয়, 5000 বা 4500 সিট থাকলে সেইটা আপনারা হারাতে যাচ্ছেন। হ্যাঁ, তার মধ্যে যারা ট্যালেন্ট দিয়ে পাবে তারা পাবে, কিন্তু আপনাদের জন্য যে 10% ঢুকবেনি সেটা হারাতে যাচ্ছেন। যাদবপুর সহ সারা পশ্চিমবঙ্গের যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে, সেখানে প্রায় 5000 বাচ্চা নেওয়া হয় ইঞ্জিনিয়ারিং পড়াবার জন্য, সেটা আপনারা হারাতে যাচ্ছেন, তার মধ্যেও 500 গেল। চাকরির দিকেও প্রায় 300-400 মুসলমান যে কোটার মাধ্যমে ঢুকতেন পশ্চিমবঙ্গে, সারা ভারত তো দূরের কথা, সেটা আপনাদের যাচ্ছে। আগামী 5 বছর তো মিনিমাম এইগুলো যাচ্ছেই মনে হচ্ছে। আরও দেখুন আরও কি যেতে যাচ্ছে আপনাদের। किसको वोट दिया आपने? हमने तो समाजवादी पार्टी में दिया। समाजवादी पार्टी। जी जी। क्यों ऐसा? भाजपा ने जो वादे किए आप लोगों तक नहीं पहुंचे? कुछ खास नहीं। अच्छा। समाजवादी पार्टी मुझे पसंद है। राशन मिला आप लोगों को? जी जी बिल्कुल मिल रहा है? आवास मिला? जी मिला। आयुष्मान कार्ड है? हाँ है। तो फिर वोट नहीं दिया? वोट सबसे बड़ा
दोगलापन हो ही नहीं सकता, क्योंकि ये देखते हैं कि सरिया कौन लागू करने वाला है, कौन कौन बचाने वाला है। एक रामपुर है, झारखंड में रामपुर है, जहां पर 2362 घर है, वहां पर 523 लोगों को घर मिला प्रधानमंत्री नरेंद्र मोदी जी के, वो बूथ है। उस बूथ पर नरेंद्र मोदी की सरकार 523 मुसलमानों को घर देती है, पर मुसलमान में से एक बंदा वहां पर वोट नहीं देता। ये देखते हैं कि हमारे कौम को कौन बचाएगा। मस्जिद से जो आदेश तो पत्थर मारो, मस्जिद से आदेश तो वोट डालो। मैं ये कह रहा हूँ, नरेंद्र मोदी से मैं गुजारिश कर रहा हूँ कि इस देश के एक मजहब के लिए आप काम करना बंद कर दो। जो आपको वोट दे उसके लिए काम करो। सीधी सीधी बात, सबका साथ सबका विकास सबसे बड़ा झूठ है। ধন্যবাদ।